ঈশান সিঁড়ির কাছে গিয়ে হাই তুলে আয়জাকে ডাকলো। আয়জা সাথে সাথে নিচে নেমে এলো। ঈশান আয়জার হাত ধরে আমিনা চৌধুরীর সামনে নিয়ে দাঁড় করালো। আয়জা আমিনা চৌধুরীকে জড়িয়ে ধরলো। আয়জার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। আমিনা চৌধুরী আয়জার পিঠে হাত রেখে হেসে বললেন, কাঁদছিস কেন? আমি এসেছি তো। পাশ থেকে নওশান চৌধুরী বললেন, ভাবি এবার সামলান মেয়েকে। এই মেয়ের মায়ের চেয়েও আপনার ভক্ত হয়েছে। আগে মেয়ে মনে করে সামলে গিয়েছেন, এখন ছেলের বউ মনে করে সামলাবেন। নওশান চৌধুরীর কথা শুনে ঈশিতা ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল সবার দিকে। আমিনা চৌধুরী নওশান চৌধুরীকে বললেন, আইজা কখনো ছেলের বউ হবে না। আমার মেয়ে ছিল, মেয়েই থাকবে। ঈশিতা মাহমুদা চৌধুরীর দিকে এগিয়ে এসে ফিস ফিস করে বলল, মামুনি, ছোট মামা আর বড় মামুনি কি বলছে এগুলো? মেয়ে আবার ছেলের বউ? আমি তো কিচ্ছুই বুঝতে পারছি না। মাহমুদা চৌধুরী বললেন, আয়জা আর শানের বিয়ে নিয়ে কথা বলছে ওনারা। কি ওদের বিয়ে মানে? মাহমুদা চৌধুরী হেসে বললেন, ওদের বিয়ে কয়দিন আগে পড়িয়ে রেখেছিল আমরা সবাই, এখন শুধু অনুষ্ঠান করব। এই শুনে ঈশিতার মুখটা কালো হয়ে গেল। সাথে সাথে তাকালো ঈশান আর আয়জার দিকে। তার মানে কালকে রাতেই তারা দুজনই মিথ্যা বললো বিয়ে নিয়ে। ঈশিতা আর ভাবতেই পারছে না, বুক ফেটে কান্না আসছে তার। এখন দাঁড়িয়ে থাকতেও পারছে না, তাই সবার থেকে নিজেকে সরিয়ে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। পেছন থেকে আমিনা চৌধুরী ঈশিতাকে ডেকে বললেন, ঈশিতা কোথায় যাচ্ছিস? ঈশিতা পেছন ফিরে নরম সুরে বলল, মামুনি রুমে যাচ্ছি, নীলে ফোন দিয়েছে, ওর সাথে কথা বলে আসছি। ঠিক আছে যা। ঈশিতা রুমে এসে দরজা লাগিয়ে বিছানায় বসলো। ঈশানের জন্য কাঁদতে লাগলো। যাকে সে ভালোবাসছিল সে আজ অন্য কারোর হয়ে গিয়েছে। ঈশানকে নিজের দেখা স্বপ্নগুলো সব এক নিমিষে ভেঙে গেল। কিছুক্ষণ পরে ঈশিতার ফোনে কল এলো। ঈশিতা ফোনটা হাতে নিয়ে দেখলো নীলই কল দিয়েছে। ঈশিতার চোখের পানি মুছে রিসিভ করলো। হ্যালো ঈশিতা, বড় মামুনি এসেছে? হ্যাঁ এসেছে। তুই কোথায়? আমি আব্বু আম্মু আসছি। আয় এখানে এসে আমার সাথে একটু দেখা করিস, তোর সাথে কথা আছে। ঠিক আছে। ঘন্টাখানিক পরে নিলয় এসে ঈশিতার রুমে নক করলো। ঈশিতা দরজা খুলে নিলয়কে ভেতরে এনে আবারও দরজা লাগিয়ে দিল। নিলয় বলল, ঈশিতা তুই রুমে কি করিস? সবাই ডাইনিং রুমে কথা বলছে, নিচে চল। ঈশিতা বিছানায় বসে বলল, তুই একটু বস, তোর সাথে কথা আছে। নিলয় ঈশিতার পাশে বসে বলল, বল। ঈশিতা নীরব কণ্ঠে বলল, আয়জা আর শানের বিয়ে হয়ে গিয়েছে। নিলয় বলল, কি? ওদের বিয়ে হবে কেন? কি সব বলছিস তুই? আমি ঠিকই বলছি, ওদের বিয়ে হয়ে গিয়েছে। কয়দিন আগে ওদের বিয়ে পড়িয়ে রেখেছে, এখন বিয়ের অনুষ্ঠান করবে। তোকে কে বলেছে? ছোট মামুনি বলেছে, আর বাড়ির সবাই বলা বলে করছিল। নিলয় বেবুক হয়ে গেল। সে শুনেছিল আইজাকে শাহাদাত ভালোবাসে, বিয়ে হলে শাহাদাতের সাথেই তো হওয়ার কথা। তাহলে এখন শানের সাথে বিয়ে হলো কি করে? আর নিলয় জানে তার বোন শানকে ভালোবাসে। নিলয় অস্থির কণ্ঠে বলল, ঈশিতা, আইজার বিয়ে শানের সাথে হওয়ার কথা ছিল না। শাহাদাত আইজাকে বিয়ে করতে চেয়েছিল। ঈশিতা ব্রুকুসকে বলল, শাহাদাত? শাহাদাত। রাজ বলেছিল শাহাদাত আইজাকে ভালোবাসে, বিয়ে হলে শাহাদাতের সাথে হবে। ঈশিতা বলল, শাহাদাতের সাথে হয়নি? আমার চোখের সামনে আয়জা আর শান ভাইয়া। নীলে বলল, আমার কি মনে হচ্ছে জানিস, আমরা যখন ওদের বিয়েটা জানতে পারিনি, ঠিক তেমন শাহাদাত হয়তো জানে না আয়জা আর শানের বিয়ে হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে ঈশিতা বলল, শাহাদাতের নাম্বার আছে তোর কাছে? হ্যাঁ আছে। তাহলে কল দে। নীলয় শাহাদাতের নাম্বারে কল দিল। ঈশিতা নীলয়ের থেকে ফোনটা নিয়ে নিল। কয়েকবার রিং হওয়ার পরেই শাহাদাত কল ধরলো। ওপাশ থেকে ঈশিতা বলল, হ্যালো ভাইয়া, আমি ঈশিতা বলছি। ওহ তুমি, বলো। ভাইয়া আপনি নাকি আয়জাকে ভালোবাসতেন, আর এইদিকে আয়জা শানের সাথে বিয়ে হয়ে গিয়েছে, জানেন কি? শাহাদাত ঈশিতার কথা শুনে মনে মনে বলল, এরা কোত্থেকে আসে ভাই? শাহাদাত খানিকটা রেগে বলল, না আমি জানি না ভাইয়া, আমরা মাত্রই জানলাম আয়জা আর শানের বিয়ে হয়ে গিয়েছে। আর আমার ভাই নিলয় বলল আপনি নাকি ওকে ভালোবাসেন। শাহাদাত বাঁকা এসে বলল, তুমিও তো শানকে ভালোবাসতে। ঈশিতা এতে কিছু বলল না। শাহাদাত গম্ভীর কণ্ঠে বলে উঠল, আয়জা আর শানের অনেক আগে বিয়ে হয়েছে, আমি জানি আর তোমরা জানো না। আপনি জানতেন তবুও আয়জাকে শান ভাইয়ের হতে দিলেন। তুমিও তো জানলে। এখন শান যদি আয়জার কাছে ভালো থাকে তাহলে কি তুমি শানকে আটকাতে পারবে? ঈশিতা নিচু সুরে বলল, না। এই শুনে শাহাদাত বলল, তুমি যেমন পারবে না, আমিও পারবো না শানের থেকে আয়জাকে আলাদা করতে। অনেক আলাদা করার চেষ্টা করেছি, পারিনি। এখন কিছু করতে গেলে বেঁচে থাকতে হিমশিম খেয়ে যাব। কিন্তু ভাইয়া, আমরা যে ভালোবাসতাম, এর বদলে কি কিছু পাবো না? শাহাদাত মনে মনে বলল, শানের আশা ছেড়ে দিয়ে অন্য কিছু পাবে, শুধু শান শান করো না। আমরাও আয়জা আয়জা করেছি, তাই কিছুই পাইনি। এই কথা মনে মনে আওড়াতে ঈশিতাকে বলল, অনেক কিছু পাবে, শুধু শানকে ছাড়া। ঈশিতা বলল, না ভাইয়া, আমি শানকে চাই। না ভাইয়া, আমি শানকে চাই। শাহাদাত রেগে গিয়ে বলল, শানকে চাও তাহলে আমাকে কল দিয়েছো কেন? আর শান এখন আয়জাকে বিয়ে করে নিয়েছে, এখন তোমার হবে কি করে? এখন হাজার চাইলেও শান তোমাকে পাবে না। এখন হাজার চাইলেও শানকে পাবে না। ঈশিতা শক্ত গলায় বলল, শানকে পাবো না মানে? ওকে আমার করে ছাড়বো, এতে আপনার সাহায্য লাগবে। শাহাদাত বাঁকা এসে বলল, যা করার একা একাই করো, আমাকে টেনো না। না, আমি ওদের পথে কাটা হতে চাই না। না, আমি শানের থেকে আয়জাকে আলাদা করতে চাই। আপনি না চাইলেও আমি চাই। এই শুনে শাহাদাত মনে মনে বলল, চা, আরো বেশি করে চা।
পাবি তো আর না, আমি তোকে চাওয়ার থেকে আটকাবো না। শাহাদাত ঈশিতাকে বলল, তুমি যে শানকে চাইছো, শান তো তোমার হবে না, শুধু শুধু ওদের মধ্যে কেন ঝামেলা করবি? ঈশিতা জোর গলায় বলল, আমি কি শানকে কম ভালোবাসি নাকি? তাহলে আমার হলো না কেন? আমি ভালোবেসে হোক আর ঝামেলা করেই হোক শানকে আমার করবই। শাহাদাত মনে মনে বলল, শানকে নিজের করবে, আগে শানের ধারে কাছে যেতে পারিস কিনা দেখ। শাহাদাত গা ছাড়া ভাব নিয়ে বলল, ঈশিতা আমি এখন আয়জা আর শানের আলাদা করতে চাই না, আর তোমাকে সাহায্য করতেও চাই না। তুমি এই বিষয় নিয়ে আমার সাথে আর কোনো কন্ট্যাক্ট করতে চেষ্টা করবে না, রাখছি। ঈশিতা উত্তর শোনার অপেক্ষাই করলো না শাহাদাত, তার আগেই ফোন কেটে দিল। পাশ থেকে আদনান বলল, কে কল দিয়েছিল রে? ঈশিতা। কি বলল? আয়জা আর শানের মাঝে ঝামেলা বাঁধাবে। হোম। আদনান আয়েশি ভঙ্গিতে বসে বলল, দেখ জল কত দূর গড়ায়। শাহাদাত তাচ্ছিল্য হাসি দিয়ে বলল, ভাই আমরা কিছু করতে পারি নাই। আর ঈশিতা, শানও তো কম না, দেখিস না কি হাল করে। আদনান বলল, ভাই ঈশিতার নিজের মতো করে যা ইচ্ছে করুক, আমরা চল এই সুযোগে একটা ট্যুর দিয়ে আসি। হোম চল, যদি ঘুরতে গিয়ে কোনো মেয়েকে ভালো লাগে, এরপর যদি প্রেম করতে পারি। আদনান হেসে বলল, তুই করবি প্রেম? দেখ আগে মেয়ে পাস নাকি। শালা চুপ কর, আগে থেকে সব স্বপ্ন ভেঙে দিস কেন রে? আদনান হেসে বলল, প্রেম করবি আর আমার কাছে একটা মেয়ে আছে, মেয়েটার কোনো সমস্যা নেই, শুধু একটু কালো, নাকটা বোচা। শাহাদাত দাঁত চেপে বলল, এই মেয়ের সাথে তুই প্রেম করিস? আদনান আগের নাই হেসে বলে উঠল, আমি করব না, তোর জন্য রেখে দিয়েছি। নাকি তুইও এখন আয়জার অপেক্ষায় বসে আছিস? শাহাদাত রাগে কিছু বলল না, আদনান হেসে গান ধরল। গান শেষে শাহাদাত আদনানের দিকে চোখ রাখিয়ে তাকালো। আদনান গান না বলে মেয়েলি হাসি দিয়ে বলে উঠল, তাহলে কোথায় ট্যুর দিবি? পরের দিন বিকেলের দিকে আসাদ মির্জান, সাদমান আর ফাইজা চৌধুরী বাড়িতে এলো আমিনা চৌধুরীর সাথে দেখা করতে। আসাদ মির্জান আসতে চায়নি, তবে দেখা করতে না এলেও ভালো দেখায় না। সন্ধ্যার দিকে আসাদ মির্জান চলে গেলেন, আর সবার জোরাজোরিতে সাদমান আর ফাইজা বাড়িতে থেকে গেল। এদিকে ঈশিতার কোনো দিক থেকে ঝামেলা তো দূর করে আয়জা আর শানের আশেপাশে যেতেই পারছে না। আয়জা তার মায়ের সাথে সব কাজ বাজ শেষ করে রাতে 9:30টার দিকে রুমে ঢুকলো। ঈশান ল্যাপটপ নিয়ে বিছানায় বসেছিল। আয়জা রুমের দরজা লাগিয়ে দিয়ে ওয়াশরুমে ঢুকলো, শাড়িটা চেঞ্জ করে হাত মুখ ধুয়ে বের হলো। ঈশান ল্যাপটপ থেকে নজর সরিয়ে আয়জার দিকে আর চোখে তাকিয়ে বলল, বলি ঘরে স্বামী আছে জানান নাই নাকি? আয়জা হেসে বলল, স্বামীর কি জানা নেই, তার বই কাজ করলো, না হলে তো বউ তার স্বামীর কাছে থাকতো। এই শুনে ঈশান বলে উঠলো, বউ কি এখনো কাজ করছে নাকি যে স্বামীর কাছে আসার সময় ভুলে গিয়েছে? আয়জা মুস্কি এসে ততক্ষণে এগিয়ে এসে ঈশানের পাশে বসলো। ঈশান আয়জার কোমর ধরে নিজের কাছাকাছি এনে ল্যাপটপের দিক থেকে তাকিয়ে বলল, অনেক কাজ করেছো, এখন আমার কাছে কাছে থাকবে, আমার থেকে দূরে যাবে না। আয়জা ঈশানকে জড়িয়ে ধরে বলল, ঠিক আছে। এমন সময় ঈশানের পাশে থাকা ফোনে মেসেজ এলো। আয়জা ফোনটা হাতে নিয়ে দেখে বলল, তোমাকে কে যেন মেসেজ দিয়েছে, দেখো তো। ঈশান ভ্রু কুঁচকিয়ে ফোনটা হাতে নিয়ে দেখলো শাহাদাত তাকে মেসেজ দিয়েছে, ভাইয়া আমরা যখন আপনাদের পেছনে পড়েছিলাম তখন তো আপনি আমাদের ছেড়ে দেননি, বাড়িতে পুলিশ পর্যন্ত নিয়ে এসেছিলেন, আর এখন আপনার ঘরের লোকই আপনার আর আয়জার ক্ষতি করতে চাইছে, এখন কি করবেন? মেসেজটা পড়ে ঈশানের চোখ ছানাবাড়া হয়ে গেল। এর সাথে শাহাদাত আরো একটা মেসেজ পাঠালো, আপনাকে একটা কল রেকর্ড পাঠালাম, শুনবেন। সাথে সাথে শাহাদাত কালকের ঈশিতার সাথে ফোনে কথা বলার কল রেকর্ডটা ঈশানকে পাঠালো। ঈশান ভয়েস মেসেজটা শুনলো, আয়জাও শুনলো, দুজনই হতবাক। ঈশান রেগে ফোনে হাতে মুঠো নিয়ে যেই উঠতে যাবে, আয়জা তাকে টান দিয়ে বসিয়ে বলল, মাথা ঠান্ডা করো, তুমি এখন রেগে গিয়ে ওকে কিছু বলতে যেও না। ঈশান চোখ মুখ শক্ত করে বলল, তুই সবটা শুনেও মাথা ঠান্ডা করতে বলছিস? হ্যাঁ বলছি, তুমি এখন ওকে কিছু বলবে না। ঈশান আয়জার কথা না শুনে আবারও উঠে চলে যেতে নিলে আয়জা দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, তোমাকে যেতে না করেছি না, তুমি যাচ্ছ কেন? দেখ এমনিতেও রাগ উঠে আছে, বাধা দিস না। আয়জা ঈশানকে ঠেলে ঠেলে বিছানায় এনে বসে বলল, মাথা ঠান্ডা করো, শাহাদাত যে ভয়েস মেসেজটা দিয়েছে সেটা সত্যি কিনা যাচাই না করে তুমি ঈশিতাকে কি বলবে? ঈশান ভারী গলায় বলল, তুই নিজের কানে শুনিও এখন কি যাচাই করতে বলছিস? দেখ আমি তোর আশেপাশে কাউকে আসতে দিতে চাইনি, সেখানে কেউ ক্ষতি করার চেষ্টা করছে এটা দেখেও তো বসে থাকতে পারবো না। আয়জা বোঝদারের মতো করে বলল, আমার ভালো তো শাহাদাতও চাইনি, এখন ও যে এত ভালো সেজে ঈশিতাকে দেখিয়ে দিচ্ছে, এটা ওদের নতুন চালও হতে পারে। তুমি আগে ঈশিতাকে কিছু বলবে না, দেখো ঈশিতা কি করে। ঈশান নীরব কণ্ঠে বলল, এটা ঠিক বলেছিস, শাহাদাত আর আদনানও তো কম ক্ষতি করার চেষ্টা করেনি, আর ওরা এখন ঈশিতার কথা বলছে, বিষয়টা কেমন একটা গট্টগোল লাগছে। এই জন্য বলছি আগে কিছু বলো না, আমাদের ওদের চাল ধরতে হবে। ঈশান বসা অবস্থায় আয়জাকে জড়িয়ে ধরে বলল, তুই আমাদের থেকে একটু দূরে যাবি না, সবসময় আমার কাছে কাছে থাকবি, আর ওই ঈশিতা ওর সাথেও বেশি কথা বলবি না, আমার কাউকে বিশ্বাস হয় না। আয়জা ঈশানের চুলে হাত বুলিয়ে বলল, ঠিক আছে আমি তোমার কাছে কাছেই থাকবো। স্যার তাহলে আপনাদের কয়টা রুম লাগবে?
আদনান চোখের থেকে সানগ্লাস নামিয়ে হোটেলের ম্যানেজারের দিকে তাকিয়ে বলে উঠল, দেখতেই পাচ্ছেন না আমরা সিঙ্গেল সিঙ্গেল এসেছি, 2টা রুম দিন। ম্যানেজার লোকটা দাঁত এলিয়ে হেসে বলল, সিঙ্গেল সিঙ্গেলই তো এসেছেন, তাহলে আলাদা আলাদা রুম কি করবেন? দুজনই একটা রুমে থাকেন। শাহাদাত ম্যানেজারের দিকে তাকিয়ে বলল, না আপনি 2টা রুমই দিন। ম্যানেজার লোকটা হালকা হাসে বলল, সরি স্যার, 2টা রুম দেওয়া যাচ্ছে না, সবগুলো বুকিং হয়ে গিয়েছে। এখন যে রুমগুলো রয়েছে সেগুলোতে 2টা করে সিঙ্গেল বেড দেওয়া আছে। আপনারা যদি চান তাহলে একটা রুম নিয়ে দুজনেই থাকতে পারেন। শাহাদাত আদনানের দিকে তাকিয়ে বলল, কিরে কি করবি? আদনান বলল, চল তাহলে অন্য হোটেলে যাই। এই শুনে ম্যানেজার লোকটা বলল, স্যার আপনারা যেখানেই যান আমাদের হোটেলের মতো সার্ভিস কোথাও পাবেন না। শাহাদাত বাঁকা হেসে বলল, দেখতেই তো পাচ্ছি। ম্যানেজার হেসে বলল, তাহলে থাকুন এখানে। আর আপনারা বউ ছাড়া এসেছেন, আলাদা আলাদা রুমে কি করবেন? এর থেকে এখানে একটা রুমে শিফট হয়ে যান, দুজনই আলাদা আলাদা সিঙ্গেল বেড পাবেন। এছাড়াও এখানে ভালো সার্ভিস আছে, বুফে আছে, আর আমাদের হোটেলটা এখানে টপ 5 স্টার হোটেলের মতোই সার্ভিস পাবেন। এই বলে ম্যানেজার একটু এগিয়ে আস্তে করে বলল, আর অন্য হোটেলে কিছু জিনিস খাওয়া অ্যালার্ড না, সেটা আমি আপনাদের এনে দিতে পারবো। আমাদের কাছে অ্যালকোহল জাতীয় ভালো দ্রব্য আছে। এই শুনে শাহাদাত বাঁকা এসে ম্যানেজারের দিকে এগিয়ে এসে বলল, আমাদের চিনেন? আমরা পুলিশের লোক। ম্যানেজার দাঁত এলিয়ে এসে বলল, আসসালামু আলাইকুম স্যার, বলছিলাম কফি এনে দিই স্যার। আদনান এগিয়ে এসে ম্যানেজারের কানে পিস পিস করে বলল, আমরা দুজনেই পুলিশের লোক, এখানে একটা আসামি ধরতে এসেছি। এই শুনে ম্যানেজারের মনে মনে ভাবলো, এই দুজন যদি পুলিশের লোক হয় তাহলে এদের কোথাও যেতে দেওয়া ঠিক হবে না। এখানে যে অ্যালকোহল পাওয়া যায় এই দুজন জেনে গিয়েছে, এরা চাইলে এখন এই হোটেল বন্ধ করে দিতে পারবে, তাই এদের আটকিয়ে এখানে রাখাই ভালো হবে। ম্যানেজার মুখে হাসি রেখে আদনানকে বলল, স্যার আসামি ধরতে এসে আমাদের ব্যবসায় লাল বাতি উঠিয়ে দিয়েন না, আমি আপনাদের এক্সট্রা সার্ভিস দিব, কোনো অসুবিধা হবে না। প্লিজ স্যার আপনারা অন্য হোটেলে যাবেন না। আদনান হেসে বলল, না না আপনার ব্যবসা ঠিকই চলবে, আমরা ডিস্টার্ব করব না, শুধু আমাদের এক্সট্রা সার্ভিস দিলেই চলবে। ম্যানেজার হাফ ছেড়ে বলল, স্যার আর কিছু লাগবে না? মানে বলছিলাম 1 বোতল ট্রাই করে দেখতে পারেন। আদনান আস্তে করে বলল, রাতে পাঠিয়ে দিয়েন। শাহাদাত দুজনের কথা শুনে বিরক্ত নিয়ে বলল, ম্যানেজার চাবিটা কি দিবেন? না অন্য হোটেলে চলে যাব। ম্যানেজার তৎক্ষণে চাবিটা এগিয়ে দিয়ে বলল, স্যার এই আপনাদের চাবি, আর এইটাই আমার পার্সোনাল নাম্বার, কোনো দরকার হলে কল করবেন। শাহাদাত চাবিটা নিয়ে চোখে চশমা লাগিয়ে চলে গেল, পেছনে আদনানও চলে গেল। আদনান রুমে এসে শাহাদাতকে বলল, ভাই তুই একটা কাজের কাজ করেছিস। শাহাদাত কপালে ভাঁজ ফেলে বলল, কি করেছি? ভাই তুই ম্যানেজারকে দেখেছিস? আমরা পুলিশের লোক শুনে কি অবস্থা হয়ে গিয়েছে, আর দেখ আমাদের নিজের নাম্বারটাও পর্যন্ত দিয়ে দিয়েছে। শাহাদাত আয়েশি ভঙ্গিতে বলে উঠল, পুলিশের কথা বলে কয়েকটা দিন আরামে শুয়ে বসে থাকতে পারবো। ততক্ষণে আদনান বলল, কালকে যে ঈশানকে কল রেকর্ডটা পাঠিয়ে দিয়েছিলি তারপর আর কিছু বলেছে? না। তাহলে শান আর আমাদের পেছনে পড়ে নেই, আর হয়তো এতক্ষণে ঈশিতাকে বাড়ি থেকে বের করেও দিয়েছে। শাহাদাত গা ছাড়া ভাব নিয়ে বলে উঠল, আমাদের কেমন করেছে? আমরাও তো ওর সাথে হাড্ডাড্ডি লড়ে পরে সরে গিয়েছি, আর ঈশিতা তো লড়াই কি জানে না। এর আগে সব শানকে জানিয়ে দিয়েছি। অনেকদিন পরে বাড়ির সবাই একসাথে রাতের খাওয়া খেতে বসেছে। আয়জা আর মাহমুদা চৌধুরী সবার খাবার পরিবেশন করছেন। এখানে ঈশিতাও আছে। ঈশিতার বাবা মা ভাই আজকে চলে গিয়েছে। খাবার খাওয়ার মাঝে আমিনা চৌধুরী সবার দিকে তাকালেন। সবাই হাসি খুশি। ঈশান আর আয়জাকে দেখেও তারা খুব ভালো লাগছে। আমিনা চৌধুরী রওশন চৌধুরীকে উদ্দেশ্য করে বলছেন, দেখেছো আমার পরিবারটা পরিপূর্ণ লাগছে? রওশন চৌধুরী বললেন, পাশ থেকে নওশান চৌধুরী বললেন, ভাবি ঠিক বলেছেন, এতদিন পরে বাড়িতে ফিরে এসে সবাই একসাথে আছি, এখন সত্যি পরিবারটা পরিপূর্ণ লাগছে। সবার কথা শুনে ঈশান হাসছে। আয়জা ঈশানের পাশে দাঁড়িয়ে আছে। ঈশানের এই হাসি বুঝতে পারলো না। পরক্ষণে ঈশান রওশন চৌধুরীর কাছে এগিয়ে গিয়ে পিস পিস করে বলল, বাবা এখনো পরিপূর্ণ হয়নি। রওশন চৌধুরী পিস পিস করে বললেন, পরিপূর্ণ হয়নি মানে? ঈশান আগের নাই পিস পিস করে বলল, বাবা বাড়িতে 2-1টা ছোট ছোট বাচ্চা না হাঁটা পর্যন্ত বাড়িটা পরিপূর্ণ হবে না। এই শুনে রওশন চৌধুরী বিস্ময় খেলেন। ঈশান পানির গ্লাসটা এগিয়ে দিল, আর আয়জা লজ্জায় ঈশানের পাশ থেকে সরে গিয়ে মাহমুদা চৌধুরীর পেছনে দাঁড়ালেন। রওশন চৌধুরী পানি খেয়ে মিনিট 2 হাত ছেড়ে রসভরা কণ্ঠে বলল, আমিনা এখনো কিন্তু তোমার পরিবার পরিপূর্ণ হয়নি। এরপরে রওশন চৌধুরী কি বলবে সেটা আয়জার আশা করতেই পেরে সেইখান থেকে কিচেনে চলে গেল। ঈশান নিজের মতোই খাওয়াই মনোযোগ দিল। আমিনা চৌধুরী বললেন, কি বলছো পরিপূর্ণ হয়নি মানে? রওশন চৌধুরী হেসে বলল, বাড়িতে ছোট ছোট পায়ে কেউ হেঁটে বেড়ানো না পর্যন্ত আমাদের পরিপূর্ণ হয় না। এই কথা শুনে সবাই হেসে উঠল। আমিনা চৌধুরী ঈশানের দিকে তাকিয়ে বলল, তবুও আমার কাছে পরিপূর্ণ লাগছে।
আর বাচ্চা কাচ্চা এগুলো ছেলে মেয়েদের ওপরে ছেড়ে দাও। আয়জা কিচেন থেকে সব শুনে ঈশানের দিকে তাকিয়ে রইল। ঈশান ঘাড় ঘুরিয়ে দেখলো আয়জা কিচেন থেকে তার দিকে তাকিয়ে আছে। ঈশানের তাকানোতে আয়জা লজ্জা পেয়ে সরে গেল। এগুলো দেখে ঈশিতা মাথা নত করে খাবার খাচ্ছে। আমেনা চৌধুরী ঈশানের দিকে তাকিয়ে বলল, শান আমরা বাড়িতে ছিলাম না বলে এই কয়দিনই আয়জাকে নিয়ে কোথাও ঘুরতে যায়নি। ঈশান বলল, না ঠিক করেছিলাম তোমরা ফিরে এলে ঘুরতে যাব। আমেনা চৌধুরী বলল, এখন তো চলে এসেছি, তাহলে তোমরা কোথাও ঘুরে এসো। যাব। রওশন চৌধুরী বলল, তাহলে কালকে আয়জা নিয়ে কোথাও ঘুরতে চলে যাও, মেয়েটার মনটাও ভালো হয়ে যাবে। ঈশান ঈশিতার দিকে তাকিয়ে বলে উঠলো, আগের পথের কাঁটাগুলো সরিয়ে নেই তারপরে ঘুরতে যাব। ঈশানের কথাটা কানে আসতে ঈশিতা তোরই চোখে তাকালো। ঈশানের চোখে চোখ পড়তে ঈশিতার চোখ সরিয়ে ফেললো। আমেনা চৌধুরী ঈশানের উদ্দেশ্যে বলল, পথের কাঁটা মানে? ঈশান হাসি দিয়ে বলল, অফিসের কিছু কাজ আছে, ওইগুলোই মূলত এখন ঘুরতে যাওয়ার পথের কাটা। কাজগুলো শেষ না দিয়ে ঘুরতে যাওয়া হবে না। এই শুনে রওশন চৌধুরী ছেলের দিকে তাকিয়ে মনে মনে বললেন, এই যে কোন কাটা সরাতে চাইছে তোমরা বুঝতে না পারলেও আমি বুঝতে পেরেছি। রওশন চৌধুরী খাবার শেষ করে উঠে দাঁড়িয়ে ঈশানকে বললেন, শান খাওয়া শেষ হলে একটু রুমে এসো। ঈশান মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে। ঈশান খাওয়া শেষ করে আয়জার দিকে তাকিয়ে বলল, এখন তুই ছোট আম্মুকে নিয়ে খেয়ে নে, আর খাওয়া শেষ করে রুমে আয়, কিছু কাজ আছে। আয়জা বলল, ঠিক আছে। ঈশান চলে গেল। যাওয়ার আগে আয়জাকে বলল কিছু কাজের কথা। এই কাজের কথা না বললে আয়জা উপরে আসবে না, নিচেই থাকবে। আর ঈশিতার থেকে আয়জাকে দূরে রাখার জন্য ঈশানের কাজের কথাটা বলা। আয়জা ঈশানের কথা মতে খাবার খেয়ে উপরে চলে যাবে। ঈশান রওশন চৌধুরীর রুমের সামনে এসে বলল, বাবা আসবো। রওশন চৌধুরী বলল, এসো। ঈশান রুমের ভিতরে ঢুকে তার বাবার সামনে গিয়ে দাঁড়াতে তিনি বললেন, বসো, তোমার সাথে কিছু কথা আছে। ঈশান বসলো তার বাবার সামনে। রওশন চৌধুরী বললেন, বাড়িতে এই কয়দিনই সব ঠিকঠাক ছিল তো? ঈশান বলল, ঠিক ছিল। তাহলে পথের কাটা ছিল কে, বুঝতে পারছো তাহলে? বাবা, ওই আদনান আর শাহাদাত উঠে পড়ে লেগেছিল আমার আর আয়জার ক্ষতি করার জন্য। কবিরাজের দেওয়া পানি পড়া খাইয়েছে, এতে কোনো কাজ হয়নি বলে আমাদের গাড়ি ব্রেক ফেল করিয়েছিল। আল্লাহ ছিল বলে বেঁচে ফিরেছি। রওশন চৌধুরী গম্ভীর কণ্ঠে বললেন, ওদের এমনি এমনি ছেড়ে দিলি? ঈশান তাচ্ছিল্য হাসি দিয়ে বলল, বাবা আমি কিন্তু তোমারই ছেলে। রওশন চৌধুরী হেসে বললেন, মানতে হবে। ঈশান বলল, বাবা সব কয়টাকে ইচ্ছে মতো দিয়েছি, এখন একজনই বাদ আছে। কে? তোমার বোনের মেয়ে ঈশিতা। কি? ঈশান ফোন বের করে কল রেকর্ডটা তার বাবাকে শোনালো। রওশন চৌধুরী কিছু বলতে যাবে, ঠিক তখন ঈশান বলল, বাবা এখন কিছু করা যাবে না, কিন্তু ঈশিতা যদি কোনো ক্ষতি করে ফেলে, করলেই আগেই করতো, এখন আর করবে না। আর তোমার পুত্রবধূ কিছু বলতেই না করেছে। রওশন চৌধুরী কপালে বাস করে বললেন, আয়জা না করেছে কেন? শাহাদাত আর আদনান যা শুরু করেছিল, ওদের মতো যদি ঈশিতাও কিছু করে বসে, এই ঈশিতাকে দিয়ে বিশ্বাস নেই। ঈশান উঠে দাঁড়িয়ে বলল, বাবা ও এতক্ষণে বুঝে গিয়েছে আমাদের ক্ষতি করতে হলে ওর কি হাল হতে পারে। এ নিয়ে তুমি চিন্তা করো না, ঈশিতা কিছু করার সাহস পাবে না। ঠিক আছে, তোমার কথাই আমি কিছু বললাম না, তবে আমি যদি কোনো কিছু আজ করতে পারি তাহলে কিন্তু তোমার অপেক্ষাও করব না। ঠিক আছে। ঈশান রওশন চৌধুরীর সাথে কথা বলে নিজের রুমে চলে এলো। দেখলো আয়জা কম্পিউটার মুড়ো দিয়ে শুয়ে পড়েছে। ঈশান আয়জার দিকে তাকিয়ে থেকে দরজা বন্ধ করে আয়জার পাশে শুলো। আয়জা মাথা তুলে ঈশানের দিকে তাকিয়ে বলল, তুমি বলেছিলে কি যেন কাজ করবে? ঈশান বলল, তাহলে আমার কাজ না করে শুয়ে পড়েছিস কেন? আয়জা ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। ঈশানের মাথায় শয়তানি চাপলো, আয়জার সাথে শয়তানি করবে। ঈশান সাথে সাথে একটু রাগ দেখিয়ে বলল, স্বামী একটা কথা বলেছে আর সেটা না শুনে শুয়ে পড়েছিস। আমি গিয়েছিলাম বাবার সাথে কথা বলতে, একটু অপেক্ষা করতে পারলি না? আয়জা অসহায়ের ন্যায় তাকিয়ে রইল। সে একটু আগেই রুমে এসেছে, ঈশানকে না পেয়ে শুয়েছিল। আর এই দেখে ঈশান রাগ করছে। ঈশান আসার সাথে সাথেই তো বলতেছে কি কাজ করতে হবে। ঈশান যে কাজ দিত আয়জা সাথে সাথেই করে দিত, কিন্তু ঈশান তার কথা না শুনেই রাগ করেছে। ঈশান ততক্ষণে আয়জার দিক থেকে ফিরে অন্যদিকে হয়ে কাত হয়ে শুলো। আয়জার মনটা খারাপ করে ঈশানের কাছে এসে বলল, তুমি কি কাজ দিতে চেয়েছিলে বলো, আমি করে দিচ্ছি। ঈশান গম্ভীর কণ্ঠে বলল, কোনো কাজ করে দিতে হবে না, ঘুমা তুই। আমার কথা যখন শুনিসনি এখন শুনতেও হবে না। আয়জা ঈশানকে হালকা ধাক্কা দিয়ে বলল, আমার দিকে ঘুরো না, তুমি কি কাজ দিবে বলো না, আমি করে দিব। আর তুমি আসছিলে না বলে আমি শুয়েছিলাম, তুমি আসার সাথে সাথেই তো বলেছি কি কাজ করতে হবে, তুমি সেটা না বলে আমার সাথে রাগ করে আছো। আমার দিকে ঘুরো। ঈশানের আর মোটেও ইচ্ছে করছে না আয়জার সাথে এমন করতে। ঈশান আয়জার দিকে ঘুরে বুকে হাত গুজে বলল, ঈশান আয়জার দিকে ঘুরে বুকে হাত গুজে শুলো। আয়জা নরম সুরে বলল, কি কাজ করতে হবে বলো। ঈশান চুপ করে আয়জার মুখ পানে তাকিয়ে রইল। আয়জা স্থির হয়ে আছে, একটু রাগে। তার রাগ ভাঙানোর জন্যই কেমন উদাসীনী হয়ে গিয়েছে। আয়জার এমন মুখখানা ঈশানের আনমনে দেখা যাচ্ছে। ঈশান মনে মনে ভাবলো, আর কিছুক্ষণ আয়জার সাথে কথা বলবো না, দেখবো আয়জার কি রিয়াকশন হয়। ঈশান চুপচাপ আয়জার দিকে তাকিয়ে রইল। আয়জা ঈশানের থেকে উত্তর না পেয়ে অস্থির হয়ে উঠছে।
বারবারই বলছে আমার সাথে কথা বলো। আইজা বেকুল হয়ে উঠেছে ঈশানের রাগ ভাঙাতে। পরক্ষণে মনে পড়লো ঈশান যেভাবে তার রাগ ভাঙাতো সেটা ঠিক তেমন করে রাগ ভাঙাবে। যেই ভাবা সেই কাজ। আইজা ঈশানের মুখের কাছে এগিয়ে কাপা কণ্ঠে শুধালো, শোনো না, একটা চুমু খাই, বেশি না, একটাই খাবো, খেতে দেবে? এই বলে আইজা ঈশানের মতো একটুও দেরি না করে সাথে সাথে ঈশানের ঠোঁটের কাছে এগিয়ে চুমু খেলো। আইজার বুক ধুরবুক করছে, ঠোঁট কাঁপছে। প্রথমবার ঈশানের কাছে এমন চুমু খেলো। এর আগেও ঈশান খেয়েছে। ঈশান আইজার কাছে বক্রুদ্ধ। তার একটুখানি রাগের মেঘনা চাইতে জল। যেটা আশা করেছিল তার চেয়েও বেশি পেয়েছে। ঈশান আইজার দুগালে হাত রেখে মুচকি এসে বলল, একটা কেন, 1000টা খাও, তোরই তো। আইজা লজ্জা পেয়ে গেল। ঈশান সাথে সাথে আইজার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। গম্ভীর চুম্বতেই মত্ন হলো ঈশান। আইজা ঈশানের শার্টের কলার খামচে ধরল। ঈশান আইজাকে ছেড়ে দেওয়ার পরে আইজা ঈশানের বুকের মুখ লুকিয়ে বড় বড় শ্বাস ফেলছে। দুজনেই বড় বড় শ্বাস ছাড়ছে। এর একটু পরে ঈশান হেসে হেসে বলল, বউ, তোকে মিথ্যা বলেছিলাম, তোকে দেওয়ার মতোই কোনো কাজ ছিল না। আর তুই যে এত বড় একটা কাজ করলে আমি এত খুশি। আমি এতে খুব খুশি হয়েছি। আইজা আস্তে করে ঈশানের বুকে কিল মেরে বলল, আমাকে রাগ দেখালে কেন? রাগ না দেখালে কি চুমু দিতি? আইজা কথার প্রসঙ্গ পাল্টে বলল, এই শোনো, আমার কিন্তু বাড়িতে ভালো লাগছে না, কোথাও ঘুরতে নিয়ে চলো না। আর বড় আব্বু তো বললো কোথায় ঘুরতে নিয়ে যেতে। ঈশান বাঁকা এসে বলল, যেদিন গাড়ির ব্রেক ফেল হলো সেই দিন না বললি আর কোথাও ঘুরতে নিয়ে যেতে বলবি না? আইজা জিভ কামড় দিয়ে বলল, সেই দিন মরার ভয় বলেছিলাম, এখন তো সাত আটার আবদান আমাদের পেছনে পড়ে নেই, এখন ঘুরতে গেলে কিচ্ছুই হবে না। ঈশান বলল, কোথায় যাবি ঘুরতে? কক্সবাজার নাকি সাজেক? আইজা বলল, আমি সাজেক গিয়েছি, কক্সবাজার যাওয়া হয়নি, কক্সবাজারে চলো। ঈশান সাথে সাথে ভ্রু উঠিয়ে বলল, সাজেক গিয়েছিলি? তখন তো আমরা চাচাতো ভাই বোন হিসেবে গিয়েছিলাম, আর এখন হব হাজবেন্ড ওয়াইফ হিসেবে। তবুও এক জায়গায় যেতে ভালো লাগে না, কক্সবাজার যাব। কক্সবাজার এই শীতে গিয়ে তো বিচও নামতে পারবি না, তার থেকে চল অন্য কোথাও যাই। আইজা রেগে গিয়ে বলল, এই সরো, তোমার কোথাও নিয়ে যেতে হবে না। বউ একটা জায়গায় কথা বলেছে, সেটা না শুনে অন্য জায়গায় যাচ্ছ কেন? ঈশান আইজার কথা সম্মিত জানিয়ে বলল, ঠিক আছে, কক্সবাজারে যাব। এবার খুশি? খুশি, কালকে যাব। কালকে কেন? তুমি খাবার টেবিলে বললে অফিসের কাজ আছে। এখন বাবা বড় আব্বু এসে গিয়েছে, তারা অফিসের কাজ সামলে নেবে। আর বড় আব্বু বলল কালকে যেতে। তবে শোনো, আমি কোনো কাজ পাস বুঝি না। বড় আব্বু বলেছে যখন, তাহলে কালকেই নিয়ে যাবে। কিন্তু গোছগাছের তো একটা ব্যাপার আছে, আমি সকালে উঠে সবকিছু গুছিয়ে নেব। তবুও তোমাকে কালকে যেতে হবে। ঠিক আছে, কালকে যাব। আর আমি কিন্তু ব্যাগ ট্যাগ গোছাতে পারবো না, তুই গোছাবি। আইজা টিপটি দাঁত বের করে হেসে বলল, আমি জামা কাপড় সব গুছিয়ে নেব। ঈশান বলল, ঠিক আছে, তাহলে কিন্তু খুব ভোরে উঠতে হবে। সব গুছিয়ে আবার এই রাস্তার জার্নি। পরের দিন সকালে ঈশানের ঘুম ভাঙতে চোখের সামনে দেখলো আইজা বসে আছে। আইজা সাথে সাথে বলে উঠলো, ওঠো, দেখো আমি সব গুছিয়ে ফেলেছি। ঈশান ঘুম জড়ানো চোখ নিয়ে তাকিয়ে দেখলো দুইটা লেদার দাঁড় করানো। ঈশান বলল, সবকিছু নিয়েছিস তো? আইজা মাথা নাড়িয়ে বলে উঠলো, হ্যাঁ নিয়েছি, এখন শুধু তোমাকে নেওয়া বাকি। উঠো তো, ফ্রেশ হও, রেডি হও। ঈশান হতবাক আইজার কথায়, তবে খুশিও লাগছে, এই প্রথম আইজাকে নিয়ে হাজবেন্ড ওয়াইফে হয়ে ঘুরতে যাচ্ছে। আইজা অনেক খুশি হয়েছে। আর এই কয়টা দিন বাড়িতে থাকতে থাকতে বোর হয়ে গিয়েছিল, আর এখন তার পছন্দের জায়গায় ঘুরতে নিয়ে যাওয়ার আনন্দের কতটাই খুশি। ঈশান অলসতা ভেঙে উঠে বলল, তুই কি খুশিতে রাতে ঘুমিয়েছিলি? আইজা লাজুক মুখে বলল, তোমার সাথেই তো শুয়েছিলাম, তুমি বুঝতে পারোনি? ঈশান আইজার সাথে কথা বলতে বলতে বিছানা থেকে নেমে গেল। আইজা বলল, আমরা কিন্তু খাবার খেয়ে বেরিয়ে যাব, আর যেতে যেতে দেখবো বিকেল হয়ে গিয়েছে, আর ওইখানে গিয়ে হোটেলে উঠতে সন্ধ্যা, একটা দিন লস। ঈশান আইজার কথা শুনতে শুনতে ওয়াশরুমে ঢুকলো। ঠিক সন্ধ্যার দিকে আইজা আর ঈশান কক্সবাজারে একটা হোটেলের সামনে এসে দাঁড়ালো। ড্রাইভার তাদের নামিয়ে দিয়ে চলে গিয়েছে। ঈশান এর আগে একবার বন্ধুদের সাথে এখানে এসেছিল, তখন এই হোটেলে উঠেছিল। এইবারও এই হোটেলে রুম বুক করবে। ঈশান আর আইজা হোটেলের ভিতরে ঢুকলো। এরপরে ম্যানেজার কাউন্টারের দিকে এগিয়ে যেতেই দুজনে দাঁড়িয়ে পড়লো। আইজা আর ঈশান ম্যানেজার কাউন্টারে শাহাদাত আর আদনানকে দেখে ভূত দেখার মতোই চমকে উঠলো। ঈশানকে দেখে হোটেলের ম্যানেজারটা বলল, ঈশান স্যার, আপনি এসেছেন, ভালো আছেন? আর এটা ভাবি নাকি? শাহাদাত আর আদনান দুজনের মুখ চাওয়াচাই করলো। দুজনেই মনে প্রশ্ন, ঈশান আর আইজা এখানে কি করতে এসেছে? শাহাদাত আদনানের কানে পিস করে বলল, এই ভাই, ওরা এখানে কেন? আর তুই কি ওদের বলেছিস আমরা এখানে এসেছি? শাহাদাত বলল, আমি কেন বলবো ওদের? ঈশান আইজাকে নিয়ে ম্যানেজারের কাউন্টারে দাঁড়ালো। এরপর ঈশান ম্যানেজারকে বলল, ভালো আছি, আপনি কেমন আছেন? স্যার, ভালো আছি। স্যার, পাশে কি ভাবি নাকি? ম্যানেজার আইজার দিকে তাকিয়ে বলল, ম্যাডাম ভালো আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো। ম্যাডাম, আপনাকে কিন্তু স্যারের পাশে খুব ভালোই মানিয়েছে। আইজা মুচকি এসে বলল, ধন্যবাদ। এই শুনে শাহাদাত আর আদনানের বুকে আগুন জ্বলে উঠলো।
আদনান শাহাদাতকে বলল, ভাই এই দিনও দেখতে হলো। শাহাদাত আদনানের পায়ে পাড়া দিয়ে বিড়বিড় করে বলল, শালা চুপ থাকতো। ম্যানেজার আয়েজাকে বলল, ম্যাডাম স্যার আপনার খুব কাছে একজন। ম্যাডাম স্যার আমার খুব কাছের একজন, বলতে গেলে আমার স্পেশাল গেস্ট। আর আপনিও তার ওয়াইফ, আপনি আমার স্পেশাল গেস্ট। আপনারা এসেছেন, আমি খুবই খুশি হয়েছি। স্যার আপনারা কি হানিমুন প্যাকেজটা নিবেন? ঈশান বলল, হোম। ম্যানেজারটার সাথে সাথে একটা রুমের চাবি ঈশানের সামনে এনে বলল। ঈশান চাবিটা নিয়ে বলল, থ্যাংক ইউ, ওয়েলকাম। ম্যানেজার ততক্ষণে দুজন স্টাফ ডেকে বলল, রুমটা দেখিয়ে দাও। আর বলল, এই স্যার আর ম্যাডাম তার স্পেশাল গেস্ট। ঈশান যাওয়ার আগে শাহাদাত তারা আদনানের দিকে তাকিয়ে বলল, কিরে তোরা এখানে? শাহাদাত হাসার চেষ্টা করে বলল, দুজন ঘুরতে এসেছে, দুজনেই ঘুরতে এসেছি। ম্যানেজার ঈশানকে শাহাদাত আর আদনানের সাথে কথা বলতে দেখে বলে উঠলো, ঈশান স্যার আপনি ওনাদের চেনেন? ঈশান বাঁকা হেসে বলল, হ্যাঁ ম্যানেজার, দুজনকে চিনি। ওরা দুজনই আমার ভাই, ওরা দুজনই আমার বউয়ের ভাই, বলতে গেলে দুজনই শালা, আমি ওদের দুলা ভাই। ম্যানেজার হেসে বলল, ও আচ্ছা আচ্ছা। ঈশান চলে গেল আয়েজাকে নিয়ে। আদনান ম্যানেজারকে বলল, আপনি শান মানে ঈশানকে কিভাবে চেনেন? ম্যানেজার দাঁত এলিয়ে হেসে বলে উঠলো, আপনারা যেমন করে আমার খুব কাছের লোক, আপনারা যেমন করে আমার খুব কাছের লোক হয়ে গিয়েছিলেন, ঠিক তেমন করে ঈশান স্যারও আমার কাছের লোক হয়ে গিয়েছে। আর উনি আমার সবচেয়ে কাছের গেস্ট, সবার থেকে আলাদা স্পেশাল। শাহাদাত আর আদনানের বুঝতে বাকি রইলো না ঈশান কেমন করে ম্যানেজারের স্পেশাল গেস্ট হয়েছে। নিশ্চয়ই ম্যানেজারের কুকুরটি জেনেছে, তাই ম্যানেজার ঈশানকে এমন স্পেশাল করছে। ম্যানেজার শাহাদাত আর আদনানকে বলল, স্যার আপনারা কি আসামি ধরতে পেরেছেন? শাহাদাত গম্ভীর গলায় বলল, না তবে তাড়াতাড়ি ধরে ফেলবো। রাত 9টা। ঈশান আর আয়েজা রাতে ডিনার করে রুমে বসে আছে। আয়েজা এখানে আসার পরে বেশ খুশি হয়েছে, তবে তার মাথায় কিছুতেই ঢুকছে না এখানে শাহাদাত আর আদনান কি করছে। ঈশান শুয়ে শুয়ে টিভি দেখছিল। আয়েজা ঈশানের উপর শুয়ে বলল, বলছিলাম শাহাদাত আর আদনান এখানে কেন এসেছে জানতে পারছো? ঈশান বলল, হুম জানতে পেরেছি, ওরা দুজন এখানে ঘুরতে এসেছে। আমিও জানতে পারিনি ওরা এখানে আছে, আর ওরাও তো জানতেই পারে না আমরা এখানে আসবো। ম্যানেজারের কাছে ওদের বসা দেখিও তো জানতেই পারলাম না ওরা এখানে উঠেছে। পরক্ষণে আয়েজার মাথা ম্যানেজারের কথা এলো। আয়েজাকে বলল, ম্যানেজার তোমাকে এত তুলু করলো কেন? আগে তো ওনার সাথে তোমাকে দেখিনি বা তোমার মুখেও শুনিনি, তাহলে উনি তোমার কাছে লোক হলো কি করে? ঈশান গা ছাড়া ভাব নিয়ে বলল, তুই বুঝবি না শ্রিঙ্কেট। আয়েজা নাক মুখ কুচকে বলে উঠলো, শ্রিঙ্কেট মানে? আমাকে বলো আবার কিসের শ্রিঙ্কেট? বইয়ের সামনে বলতে হয় না। আয়েজা ঈশানের দিকে রাগি চোখে তাকিয়ে বলল, কি শ্রিঙ্কেট বলো? ঈশান হাসি দিয়ে বলল, এর আগের বার যখন এসেছিলাম তখন ম্যানেজার একটা বিপদে পড়েছিল, আর আমি ম্যানেজারকে হেল্প করার পর থেকে ওনার কাছে স্পেশাল গেস্ট হয়ে গিয়েছিলাম। আয়েজা বোঝদারের মতো করে বলল, ও এত ভালো কাজ করেছো। দুজনের কথার মাঝে দরজায় গিয়ে নক করলো। ঈশান আয়েজাকে সরিয়ে বেড থেকে নেমে দরজা খুলে দিল। একজন স্টাফ এসেছে, হাতে কিছু একটা নিয়ে এসেছে, সাদা কাপড় দিয়ে পেঁচানো, যার জন্য বোঝাই যাচ্ছে না কি এনেছে। স্টাফের তার হাতে থাকা বস্তুটি ঈশানের দিকে এগিয়ে দিয়ে বলে উঠলো, স্যার ম্যানেজার স্যার আপনার জন্য এটা পাঠিয়েছে, হানিমুন স্পেশাল। ঈশান বস্তুটি হাতে নিয়ে বলল, হুম ঠিক আছে, ম্যানেজারকে ধন্যবাদ জানিও। ওকে স্যার। স্টাফটি চলে গেল। ঈশানও দরজা লাগিয়ে বেডের দিকে এগিয়ে এসে ল্যাম্প টেবিলে বস্তুটি রাখলো। আয়েজা কৌতূহল নিয়ে বলল, এটার মধ্যে কি পাঠিয়েছে? ঈশান সোজা গলায় বলল, মদ। আয়েজা নাক মুখ খিচে বলল, কি মদ পাঠিয়েছে? ঈশান হাত বাড়িয়ে বস্তুটির থেকে কাপড় সরিয়ে আয়েজার সামনে এনে বলল, হুম এই দেখ এটা মদের বোতল। কিন্তু এটা পাঠিয়েছে কেন? আমরা এসেছি হানিমুন করতে, উনি কি আমাদের মদ উপহার দিয়েছে? ঈশান বাঁকা এসে বলল, দিয়েছে যখন চল আমরা দুজনই খাই, কালকে থেকে হানিমুন করব। আয়েজা চোখ পাকিয়ে তাকালো ঈশানের দিকে। ঈশান বোতলটা রেখে আয়েজার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, না বউ রেখে দিয়েছি, খাবো না। আয়েজা মনে মনে বলল, বেঁচে গেলে, না রাখলে এখনই মেরে ফেলতাম। এর কিছুক্ষণ পরে আয়েজা ঈশানের দিকে জিজ্ঞাসিত সুরে প্রশ্ন করে বলল, আয়েজা আচ্ছা এই মদ খেলে কি হয়? ঈশান বলল, কি আর হবে, এই একটু একটু রঙিন স্বপ্ন দেখবি। আয়েজা একটা অদ্ভুত হাসি দিয়ে বলল, আমি একটু খাই। ঈশান অবাক না হয়ে পারলো না, সাথে সাথে বলল, তখন আমি সত্যি সত্যি খেতে বলিনি তোকে, আর এখন নিজে খেতে চাচ্ছিস? এটা খাওয়া ভালো না, তোর খাওয়া যাবে না। আয়েজা বায়না ধরে বলল, একটু খাই না। কোনোদিনও খাইনি, আজকে খেয়ে একটু টেস্ট করতে চাই। দেখ একবার যখন বলেছি খাবি না, আর কথা বাড়াস না, চুপচাপ শুয়ে পড়। আয়েজা মাথা নাড়িয়ে বলল, না শোবো না, একটু খেয়ে তারপরে শুবো। কেন খেতে চাস তুই? জানিস না মদ খেলে নেশা হয়? আয়েজা দোপাটি দাঁত বের করে হেসে বলল, আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটু মদ খেয়ে দেখবো কেমন লাগে খেতে, যদি নেশা হয় তাহলে ঘুমিয়ে পড়বো, সকালে উঠে দেখবো নেশা নেই, কেটে গিয়েছে। ঈশান চোখ গরম করে তাকালো আয়েজার দিকে। আয়েজা চুপসে না গিয়ে বলল, আমাকে ভয় দেখিও না, না হলে আমি বাড়িতে গিয়ে সবাইকে বলে দিব তুমি আমাকে ঘুরতে নিয়ে এসে রুমে রেখে একা একা ঘুরেছ, আর এখানে একটা ম্যানেজার রোজ তোমাকে মদ দিয়ে যেত, সেটাও তুমি খেতে। ঈশান অবাকের শেষ প্রান্তে চলে গেল। আয়েজাকে বলল, তোর কি মনে হয় তোর এই মিথ্যা কথায় বাড়ির কেউ বিশ্বাস করবে? আয়েজা জোর গলায় বলে উঠল, দেখো এখন আমি বাড়ির মেয়ে নয়, এখন আমি বাড়ির বউ, এখন আমার কথা বেশি বেশি বিশ্বাস করবে। আয়েজা ঈশানের কাছাকাছি এসে বলল, আমি একটু খাই, আমাকে খেতে দাও না।
এরপরে আর আবদার করবো না মদ খাওয়া নিয়ে। ঈশান হাত বাড়িয়ে মদের বোতল খুলে পাশ থেকে গ্লাস নিয়ে মদ ঢেলে নিল। এরপরে একটু পানি মিশিয়ে আয়জার দিকে এগিয়ে দিল। আয়জা খুশি মনে গ্লাসটা নিয়ে সবটা খেয়ে নিল, আর সাথে সাথে মাথাটা ঝাঁকড়ি দিয়ে কেসে উঠলো আর বলল, কি বাজি খেতে। ঈশান হেসে বলল, আমি না করেছিলাম না, দেখ কেমন লাগে। আয়জা বলল, একটু পানি দাও। ঈশান আয়জার হাতে থাকা গ্লাসটি নিয়ে পানি ভরে আয়জাকে দিল। আয়জা পানিটা খেয়ে বলল, এখন কি আমার নেশা হবে আর দুনিয়ার রঙিন দেখবো? ঈশান কিছু বললো না, খিলখিলিয়ে হাসলো। আদনান অনেকক্ষণ ধরে রুমে পায়চারি করছে। শাহাদাত আর চোখে তাকিয়ে থেকে আবারও ফোনে দেখায় ব্যস্ত হলো। আদনান ভাবছে, শাহানা আর আয়জা এখানে এলো কেন? তাদের কি আবারও মারতে বা হস্তান্তর করতে এসেছে নাকি? এমন সময় শাহাদাত আদনানকে বলে উঠলো, এই তুই কি ভাবছিস? চোখের সামনে এমন গুড়গুড় করছিস কেন? আদনান শাহাদাতের বেডে বসে বলল, ভাই তোর কি মনে হচ্ছে না হ্যানত্যান তো করতে এসেছে? না হলে ওরা এখানে আসবে কেন? শাহাদাত দাঁত চেপে রাগ নিয়ন্ত্রণ করে বলে উঠলো, এমন বুদ্ধির জন্য তুই আয়জাকে পাসনি। ওরা কি বললো শুনিসনি? ওরা এখানে হানুমিনে এসেছে, আর এই হোটেলের ম্যানেজারের সাথে শাওনের পরিচয় আছে বললে এখানে এসেছে। না ওরা জানতো আমরা এখানে আসছি, না আমরা জানতাম ওরা এখানে আসবে। তাহলে কি এখন আমরা অন্য হোটেলে চলে যাব? চলে যাব কেন? আমরাও এখানে টাকা দিয়ে রুম বুক করেছি, আর ওরাও টাকা দিয়ে বুক করেছে। আর ওরা ওদের মতো থাকবে, আমরা আমাদের মতো। কিন্তু ভাই, এই সর্বির সামনে থেকে ঈশিতা ডাইনিং রুমে বসে আছে, কালকে নিজের বাড়িতে চলে যাবে। এখানে থেকে কোনো কিছু করতে পারছে না। ঈশান আর আইজও বাড়িতে নেই। সকাল থেকে ঈশান আর আইজাকেও দেখতে না পেয়ে ঈশিতার বুঝতে পারলো ঈশান আর আইজার ক্ষতি করা বা ওদের আলাদা করতে পারবে না, ওদের ধারো কাছেও যাওয়া যাবে না। আইজা মদ খাওয়ার পর থেকে কেমন একটা জিম মেরে বসে আছে, মাথা ঝিমঝিম করছে, চোখে ঝাপসা ঝাপসা লাগছে। আধা ঘন্টা পরে আইজা ঈশানের কাছে বাচ্চা সবল কণ্ঠে বলে উঠলো, চলো না একটু ডান্স করি। ঈশান বিড়বিড় করে বলে উঠলো, হয়েছে এবার, এই এখন বউকে সামলাতে হবে। ঈশান বলল, তুই শাড়ি পরে ডান্স করবি কি করে? নাইট ড্রেস পরে আয়। আয়জার সাথে সাথে উঠে দাঁড়িয়ে বেডের উপর, এরপরে হুট করে নেমে চলে গেল লেদারের কাছে। লেদার থেকে একটা নাইট ড্রেস বের করে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বেরিয়ে আসতে ঈশান গোল গোল চোখে তাকিয়ে রইল আইজার দিকে। আইজার নাইট ড্রেস দেখে ঈশানের এখন অন্য কিছু মাথায় আসছে। আইজাকে ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে। আইজা এগিয়ে এসে বেডে উঠে বসলো। ঈশানের হাত থেকে টিভির রিমোট নিয়ে বলল, কি গানে নাচবো? ঈশান আইজাকে যতই দেখছে ততই অস্থির হয়ে উঠছে। তাই পাশ থেকে মদের বোতলটা হাতে নিয়ে কয়েক ডোক মদ খেয়ে নিল। এরপরই মদের বোতলটা রেখে ফোন বের করে ম্যানেজারকে কল দিল। হ্যালো স্যার, আপনি কল করলেন, কোনো কিছু লাগবে? ঈশান স্পষ্ট গলায় বলল, বউ আমার গান বাজান, রুম কি সাউন্ড প্রুফ? জি স্যার, আপনি গান বাজান, বাইরে শব্দ আসবে না, ঠিক আছে? ঈশান ফোনটা রেখে আয়জার দিকে তাকিয়ে বলল, রোমান্টিক গান দে। আয়জা টিভিতে গান ছেড়ে টিভির সামনে গিয়ে নাচতে লাগলো। ঈশান নিজের শার্টের বোতাম খুলতে খুলতে আয়জার দিকে একটু একটু করে এগোলো। আয়জা পেছনে ঈশানকে না দেখে টিভির গানের সাথে সাথে নিজেও মৃদু সুরে আওড়ালো। গান শেষে আয়জা পেছনে দু হাত রেখে দুলতে দুলতে এই পর্যন্ত গিয়ে ঈশানের বুকের সাথে ঠেকলো। ঈশান গম্ভীর কণ্ঠে বলল, থামলি কেন গা? আয়জা ঈশানের চাহনিতে দেখে শুকনো ঢোক গিলল। আয়জা এক পাও করে পিছাতে লাগলো। ঈশান আয়জার দিকে এগোতে লাগলো, আর টিভি থেকে বেঁচে আসলো গান।